সব ছেলে বেয়াদব, সবগুলো আমার বউর কাছে এসে মরে। কথাটা বলে উল্টো ঘুরে সন্ধ্যার হাত ধরে সামনের দিকে বাড়ির দিকে এগিয়ে যায়। সন্ধ্যার কথাতে বুঝেছে এই বাড়িতে সন্ধ্যারা ভাড়া থাকতো, ড্রেস নিতে এনেছে যে। নিয়াজ হাসলো, আকাশকে জ্বালাতে খারাপ লাগে না, যদিও তাদের সম্পর্কটা ভালো নয়। সবাই তো বলে তারা শত্রু, সে নিজেও আকাশকে প্রচুর হিংসা করে, কিন্তু কোথায় যেন তাদের মাঝে বন্ধুত্ব লুকিয়ে আছে। বিপদে সে যেমন না চাইতে আকাশের পাশে চলে আসে, আকাশও সেম। সে মনে মনে স্বীকার করলেও উপর থেকে করে না, কিন্তু আকাশ হয়তো মনে মনেও স্বীকার করে না। নিয়াজ এগিয়ে এসে রিহানের সামনে দাঁড়িয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। ভ্রুকুচকে বলে, আরে তুমি সৌম্যর ভাই ওরফে বন্ধু না? তুমি কি যেন নাম? রিহানের মাথা নিচু, চোখের কোণে নোনা পানি ছোট করে বলে। রিহান? নিয়াজ মনে পড়ার ভঙ্গিতে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে। আকাশের সাথে তোমার কি হলো? শত্রু হয়ে গেলেছে? আর তোমার ডান চোখ এত লাল কেন? তুমি নাকি পেশেন্ট? বুঝতে পারছি না ঠিক। সিগারেটের ছাই চোখের ভিতরে গিয়েছিল, তাই তেমন কিচ্ছু না। নিয়াজ রিহানের হাত ধরে এগিয়ে গিয়ে তার গাড়ির কাছে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে পানির বোতল নিয়ে রিহানের দিকে বাড়িয়ে দিলে রিহান ছোট করে ধন্যবাদ দিয়ে চোখে পানি দেয়। এরপর নিয়াজের হাতে পানির বোতল ধরিয়ে দেয়। নিয়াজ ভ্রুকুচকে বলে, আকাশ তোমাকে ট্রিটমেন্ট করাতে বললো কেন? তোমাকে তো সুস্থ লাগছে। রিহান মলিন গলায় বলে। বউয়ের আবদার হেলে না, তাই হয়তো। নিয়াজ মাথা নাড়ল, অতঃপর বলে, আমার মনে হচ্ছে তুমি সন্ধ্যার আশেপাশে ছিলে, তাই আকাশ রেগে কিছু করেছে, তাই না? সন্ধ্যার ব্যাপারেও একটু সিরিয়াস, কিছু মনে করো না। রিহান কিছু বলল না, একটু ভেবে জিজ্ঞাসা করে, আকাশ ভাইয়ার কবে বিয়ে হয়েছে? আপনি কি কিছু জানেন? নিয়াজ অবাক হলো। রিহান সৌম্যর এত ভালো বন্ধু, অথচ আকাশের বউ সন্ধ্যা এটা রিহান জানে না। নিজেকে সামলে বলে, ওদের বিয়ে প্রায় 1 বছর হতে চললো, মাঝখানে সন্ধ্যা হারিয়ে গিয়েছিল। এরপর এত মাস পর আবার সন্ধ্যাকে খুঁজে পেয়েছে। কথাটা শুনে রিহান বিস্ময় দৃষ্টিতে তাকায়, ঢোক গিলে আওড়ায়। 1 বছর? এখানে আর দাঁড়ালো না, সাথে সাথে উল্টো ঘুরল। নিয়াজ ডাকলে রিহান কোনো রকমে বলে। ভাইয়া, আমার কাজ আছে। সামনে যত এগোয় দৃষ্টি তত ঝাপসা হয়। পকেট থেকে ফোন বের করে সৌম্যর নাম্বারে মেসেজ করে। সন্ধ্যা বিবাহিত? কথাটা আমাকে তোর জানানো উচিত ছিল সৌম্য। এরপর আরেকটি মেসেজ পাঠায়। আমি যে তোর আর সন্ধ্যার শুধুমাত্র নামে আপন, আজ বুঝলাম। সৌম্য বিছানার কোণে বসে আছে। ইরা ঘর থেকে বেরিয়ে গিয়েছে। তাদের বিয়েটা হয়েছে বিকালে, এখন সময়টা সন্ধ্যার পরপর, যার দরুন সবাই সবার মতোই আছে। ইরা গিয়েছে তার মায়ের কাছে শাড়ি পরতে। এই মেয়ের পোশাকের যা ছিঁড়ি, এর জন্য সৌম্য হতাশ, নিষেধ করলো শাড়ি পরতে, কিন্তু সে জেদ করে মায়ের কাছে গেল, শাড়ি পরবেই সে। সৌম্য বিছানা থেকে উঠে টেবিলের উপর থেকে ফোন নেয়। রিহানের কাছে ফোন দিত। তার বনু কোথায় এই জন্যে নোটিফিকেশনে রিহানের মেসেজ দুটো পড়ে অবাক হয়। রিহান সন্ধ্যার বিয়ের কথা কিভাবে জানলো? সে তো বলেনি। জানলে প্রবলেম নেই, কিন্তু কিভাবে জানলো এতে একটু অবাক হয়েছে। সৌম্য রিহানের নাম্বারে কল করলে কিছুক্ষণ পর কল রিসিভ হয়। সৌম্য বলে, বনু কোথায় রিহান? কখন থেকে যাবি বাড়ি? রিহান রাস্তার ধারে বসে আছে। এতটা খারাপ কখনো লাগেনি। সৌম্যর কথার উত্তর দিতে পারছে না, গলা বেঁধে আসছে। সময় নিয়ে নিজেকে সামলে বলে, তোর বনু তার স্বামীর কাছে আছে, ওর স্বামী থাকতে আমাকে কেন সন্ধ্যাকে আনতে বললি? সৌম্য বুঝলো আকাশের সাথে তার বনু আছে, কিন্তু রিহানের কথা শুনে অবাক হয়ে বলে, এভাবে বলছিস কেন রিহান? তুই তো সন্ধ্যার আরেকটা ভাই। রিহান হঠাৎ চেঁচিয়ে বলে, ভাই নই আমি সন্ধ্যার। আমি কবে বলেছি আমার বোন লাগবে? সন্ধ্যাকে বোন রূপে কেন চাপাচ্ছিস আমার উপর? সৌম্য হতবাক হয়ে যায়। রিহানের এমন ব্যবহার আশা করেনি। সেই শহরে চাকরি পাওয়ার পর এসেছে, তখন থেকে তারা তিনজন এক ফ্যামিলির মতো থেকেছে। সন্ধ্যার প্রায় কাজে এসে নিশ্চিন্তে রিহানকে পাঠিয়েছে। কি বলবে বুঝতে পারছে না। আকাশের মুখে থুতু দেওয়ার কথাটা মনে পড়লো সৌম্যের। তার বোন রেগে গেলে একটু একটু পাগলামি করে। ভাবলো সন্ধ্যা কি রিহানের সাথেও তেমন কোনো বেয়াদবি করেছে। মৃদুস্বরে বলে, বনু কি তোর সাথে বেয়াদবি করেছে রিহান? কিছু মনে করিস না, ও আসলে আমি ওকে শাসন করব। রিহান বিরক্তি কণ্ঠে বলে। বেয়াদবি করেনি। সৌম্য ভ্রু কুচকে বলে। তাহলে এমন করছিস কেন? রিহান ধরা গলায় বলে, কিচ্ছু না। তোর ইরাবতীকে পেয়েছিস, এবার সুখে সংসার কর, ভালো থাক। মানুষের কথা ভাববি কেন? স্বার্থপর একটা, শুধু নিজের কথা ভাবলি। বলেই কল কেটে দেয়। সৌম্য অবাক হয়, কি হয়েছে রিহানের? সন্ধ্যাকে নিয়ে তো কখনো এভাবে কথা বলে না। সৌম্য রিহানের নাম্বারে কল ব্যাক করলে নাম্বার বন্ধ দেখায়। সৌম্য দৃষ্টিতে অসহায়ত্ব। রিহান কখনো তার সাথে এভাবে কথা বলে না, আবার তাকে স্বার্থপর বলল। সে কি করেছে বুঝতেই তো পারছে না, খারাপ লাগছে। দরজা ঠেলে ইরাকে দেখে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। মন ঘুরে ইরার দিকে আসে। ইরা দ্রুত পায়ে এগিয়ে এসে সৌম্যর সামনে দাঁড়িয়ে বলে,
শোন, আমি ভালো করে বলে দিই, এই শুভ শাড়িটারই আমার দ্বারা পরা সম্ভব না। আমার পোশাক আমি পরেছি, এখন আমার শান্তি লাগছে। সৌম্য ইরার পা থেকে মাথা পর্যন্ত চোখ ঘোরায়। ইরার পরনে লেডিস জিন্স প্যান্ট, উপরে একটা টি শার্ট, গলার সাথে একটা স্কার্ফ। ভ্রু কুচকে বলে। এসব কোথায় পেয়েছিস? ইরা মৃদু হেসে বলে, মায়ের কাছে আমার অনেক কাপড় আছে। থাপ্পড় খাবি, খোলে গোলা। এসব কি ধরনের পোশাক? ইরা সৌম্যর ধমককে ঝাঁকি দিয়ে উঠে বা হাত কোমরে রেখে ডান বুকে রেখে বলে। আমি তো আগে এইসবই পরতাম। সৌম্য কটমট চোখে চেয়ে বলে, আগে পড়তে, এখন পরা যাবে না। হাফ ছেলে হাফ মেয়ে হয়ে আমার সামনে এসছিস, কানের পর্দা ফাটাবো বলে দিলাম। ইরা ঢোক গিলল। সে রিহানের কাছে একবার শুনেছিল সৌম্য এসব অতটা পছন্দ করে না। সে তো 3 পিস পরেছিল দুদিন, আজকেও পরেছিল, কিন্তু ওগুলো পরে থাকতে পারছে না, কেমন দম আটকে আসে। এখন কি করবে? মিনমিন করে বলে। আমি ওসব পরে থাকতে পারি না। সৌম্য বিরক্ত হয়। এর বাবা মা একে যে কি বানিয়েছে, শুধু কথা আর হাঁটাটুকুই মেয়েদের মতো, বাকি সব ছেলে। আর তার আর এর মধ্যে তফাৎ আছে। এর স্বামী বউ দুটোই শার্ট প্যান্ট পরে আছে। চরম বিরক্তি লাগে সৌম্যের এসব। অতঃপর বলে, মেয়ে মানুষের কাপড় পরতে পারলে পরবে, নয়তো কাপড় পরার দরকার নেই। কথাটা বলে ইরার গলা থেকে স্কার্ফ নিয়ে টান মেরে সরিয়ে দিতে নেয়, কিন্তু ইরার গেঞ্জির গলা বড় থাকায় সৌম্যর হাত ইরার গেঞ্জির ভেতর চলে যায়। দুজনেই হতভম্ব হয়ে যায়। দুজনেই দুজনের দিকে চোখ বড় বড় করে তাকায়। সৌম্য দ্রুত হাত সরিয়ে নেয়, আমতা আমতা করে বলে। আমি বুঝতে পারিনি। ইরা মাথা নিচু করে দাঁড়িয়েছে। মাত্র কারেন্ট শককে জমে গিয়েছে মনে হচ্ছে। সৌম্য ছোট করে বলে। জামা পরে আয়, এসব দেখলে আমার রাগ উঠে যায়। এরপর উল্টে ঘুরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ইরা আর চোখে চেয়ে দেখলো হঠাৎ এরকম একটা সিচুয়েশনে দুজনেই বিব্রতকর অবস্থায় পড়েছে। সন্ধ্যা আকাশকে নিয়ে তাদের ফ্ল্যাটে এসেছে। আকাশ নিজেই ভেতরে এসে ভেতরে লাইট জ্বালিয়ে দিয়েছে। এরপর সন্ধ্যা ভেতরে এসে আকাশকে ইশারায় সোফায় বসতে বলে। আকাশ বাড়িটা দেখলো। একেবারে খারাপ না, কিন্তু তার কাছে ছোটখাটো এক সাধারণ বাড়ি মনে হলো। সন্ধ্যা ভাবলো আকাশকে অন্তত 1 কাপ চা করে দিক, এজন্য সে রান্নাঘরের দিকে যায়। আকাশ সোফায় বসলো না। সন্ধ্যার পিছু পিছু গিয়ে দেখলো রান্নাঘর। সন্ধ্যা তাক থেকে কিছু জিনিসপত্র নামিয়ে চুলায় পাতিল বসায়। একটা পাতিলে পানি ভরে চুলা জ্বালিয়ে দেয়। আকাশ সব দেখে এগিয়ে এসে বলে। তুমি কি চা খেতে চাও? আমি চা ভালো বানাতে পারি, আমাকে দাও। সন্ধ্যা অবাক হয়ে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু কুচকে চেয়ে আছে। কিছু একটা মনে পড়তেই সন্ধ্যার হাত ধরে তার সামনে টেনে দাঁড় করিয়ে বলে। তুমি কি নিয়ে যে শার্ট পরেছিলে সন্ধ্যামালতী? সন্ধ্যা আগের চেয়েও বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ ডান হাতের এক আঙ্গুল উঁচিয়ে বলে। সত্যি বলবে কিন্তু? কণ্ঠটা শক্ত হয়েছে বুঝতে পেরে আকাশ চোখ বুজে শ্বাস ফেলল। এরপর সন্ধ্যার গালে হাত রেখে বলে। সত্যি বললে কিছু বলবো না, বলো সন্ধ্যামালতী। সন্ধ্যা তো ওই লোকটির শার্ট একটু সময়ের জন্য পড়েছিল, তার মনে আছে, কিন্তু আকাশকে বললে রেগে যাবে না। আবার ভাবলো মিথ্যা বলবে কিভাবে। ওই নিয়াজ তো আকাশের সাথে সবসময় কথা বলে, সে দেখেছে। আকাশ আবারও নরম সুরে বলে। বলো সন্ধ্যামালতী। সন্ধ্যা আকাশের দিকে তাকায়। ঢোক গিলে মাথা উপর নিচ করে সম্মতি দেয়। সাথে সাথে আকাশ 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয়। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ 2 পা পেছায়। ছোট্ট রান্নাঘরটিতে পায়চারি করে এদিক ওদিক রাগ গিলতে চাইছে। ব্যর্থ হয়ে এগিয়ে এসে মুষ্টিবদ্ধ ডান হাত চুলার মাঝ বরাবর থাবার মতো করে বসায়। গ্যাস জোরে জ্বলছিল বিধায় এটুকু সময় চুলার বসানো পানি ফুটতে শুরু করেছিল। আকাশের থাবায় চুলায় বসানো গরম পানির পাতিল উল্টে পড়ে যায়। আকাশ সেই সোজা দাঁড়িয়ে থাকায় পুরো পাতিল উল্টে এসে তার পায়ের উপর পড়ে। আকাশ দাঁতে দাঁত চাপলো, নড়ল না, ভ্রু কুচকে তাকিয়ে রইল। কথায় আছে, নিজের শারীরিক ব্যথা, কষ্ট আর রাগ প্রশমিত করতে বেশ কাজে দেয়। আকাশের ক্ষেত্রে বোধহয় সেটাই হলো। রাগ নিভে গেল, কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা অনেকটা পিছিয়ে দাঁড়িয়েছিল। আকাশের অবস্থা দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে নিচু হতে নিলে আকাশ সন্ধ্যাকে টেনে দাঁড় করায়। ধমকে বলে। পাগলি তুমি, হাত পড়াতে চাও? সন্ধ্যা অবাক হয়। ইশারায় আকাশের পা দেখায়। আকাশ সন্ধ্যার এসব কথা সাইডে রেখে মৃদুস্বরে বলে। রেগেছিলাম, তুমি আর কারো শার্ট পরবে না, বুঝেছো সন্ধ্যামালতী? সন্ধ্যা কি বলবে বুঝতে পায় না। পাগল নাকি এই লোক? সেই শার্ট নিয়ে পড়ে আছে। সন্ধ্যা মাথা নিচু। পাতিলটি আকাশের পায়ের উপর এখনো উপর হয়ে পড়ে আছে। সন্ধ্যা 2 হাতে আকাশকে ঠেলে সরিয়ে দিতে চাইলে পারল না। সন্ধ্যা অবাক হয়। তার মনে হচ্ছে আকাশ ইচ্ছে করে এভাবে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা কি করবে বুঝতে পারে না। ইশারায় বোঝায়। আকাশ ভ্রু কুচকে বলে। আগে আমার কথার উত্তর দাও। সন্ধ্যা অবাক হয়। তার মনে হলো আকাশ কোনো বাচ্চা। দ্রুত মাথা নেড়ে বোঝায় সে আর কারো শার্ট পরবে না। আকাশ স্বস্তি নিঃশ্বাস ফেলল। মৃদু হেসে সন্ধ্যার হাত ধরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সন্ধ্যা আকাশের হাত থেকে নিজের হাত ছুটিয়ে নিয়ে দৌড়ে ফ্রিজের কাছে যায়। আকাশ দ্রুত পিছু ফিরে তাকায়। সন্ধ্যা ফ্রিজ থেকে অনেকগুলো বরফের টুকরো এনে আকাশের
পায়ের কাছে বসে দুহাতে আকাশের পায়ের উপর বরফ চেপে ধরে। আকাশের চোখে মুখে বিস্ময়। সন্ধ্যার কেন যেন কান্না পেল। আকাশ অতিরিক্ত ফর্সা হওয়ায় পা ভীষণ লাল হয়ে আছে, একদম পুড়ে গিয়েছে মনে হচ্ছে। আকাশ দ্রুত নিচু হয়ে সন্ধ্যাকে টেনে দাঁড় করায়, অবাক হয়ে বলে। কি করছো এসব? সন্ধ্যা ইশারায় বোঝায়। আকাশ এসব রেখে বলে। আমার পা ঠিকই আছে, তুমি গোসল করে এসো সন্ধ্যামালতী। সন্ধ্যা আকাশের কথা শুনে অদ্ভুতভাবে তাকায়। সেই রাতে গোসল কেন করবে? আকাশ বোঝানোর স্বরে বলে। দ্রুত গোসল করে এসো, নয়তো শান্তি পাচ্ছি না আমি। প্লিজ শোনো আমার কথা, নয়তো আমি রেগে যাই। সন্ধ্যা বোকা চোখে তাকায়। সে গোসল না করলে আকাশ কেন রাখবে? এ তো অদ্ভুত কথা, লজিকলেস কথা বোধহয় তার এ জন্মে শোনা হয়নি। সন্ধ্যা ইশারায় দেখায়। আকাশ দাঁতে দাঁত চেপে পায়ের জ্বলন সহ্য করে ফোঁস করে শ্বাস ফেলে বলে। গোসল করে এসে একটু সেবা দাও, গোসল না করে আসলে আমাকে শোবে না। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। সে তো নোংরা, তাছাড়া আকাশ তো নিজেই তাকে ধরে আছে। সন্ধ্যা একে তো নিয়াজের শার্ট পরেছিল, যদিও অনেক মাস পেরিয়েছে, তবুও সান্ত্বনা পুরস্কার হিসেবে সন্ধ্যাকে গোসল করাতে হবে তার। তাছাড়া তার সন্ধ্যা মালতী ওই রিহানের সাথে এসেছে, তো গোসল তো ফরজ হয়ে গেছে। সন্ধ্যাকে তার দিকে চেয়ে থাকতে দেখে আকাশ ভ্রু কুঁচকে বলে। বেশি রাত হয়নি এখনো, তোমার সর্দি কাশি হবে না সন্ধ্যামালতী। আমি এক্ষুনি ওষুধ আনিয়ে রাখছি, প্লিজ যাও গোসল করে এসো। এরপর আশেপাশে তাকিয়ে ওয়াশরুম খুঁজলো। ডান দিকে একটা ওয়াশরুম চোখে পড়লে সন্ধ্যার হাত ধরে ওয়াশরুমের সামনে এসে দাঁড়ায়। এরপর বা হাতে সন্ধ্যার কোমর জড়িয়ে একটু উঁচু করে ওয়াশরুমের উঁচু মেঝেতে সন্ধ্যাকে দাঁড় করিয়ে দেয়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ সন্ধ্যাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে। তুমি কি নিজে গোসল করবে নাকি আমি করিয়ে দেবো সন্ধ্যামালতী? কথাটা শুনতেই সন্ধ্যা ঠাস করে ওয়াশরুমের দরজা আটকায়। আকাশ একটু হাসলো। এগিয়ে গিয়ে সোফায় বসে ডান পায়ের দিকে তাকালে দেখলো পা বেশ লাল হয়ে আছে, জ্বলছেও। একবার ভাবলো সে নিজেই বরফ দিবে, কিন্তু দিল না। সে দিলে তো আর সন্ধ্যা তার সেবা করবে না, তাই অপেক্ষা করতে লাগলো সন্ধ্যার বেরোনোর। কিছু একটা মনে পড়লো, অতঃপর পকেট থেকে ফোন বের করে মায়ের নাম্বারে কল করে। আসমানি নওয়ান সাথে সাথে কল রিসিভ করে। ছেলেকে ওভাবে রেগে বেরিয়ে যেতে দেখে চিন্তিত ছিল। আকাশকে অনেকবার কলও করেছিল, কিন্তু রিসিভ হয়নি। আসমানি নওয়ান বলেন। আব্বা তুমি কোথায়? রাইগে আসো কেন? আকাশ মৃদু হেসে বলে। রেগে নেই মা, একটা কথা শোনো। কও। আকাশ গলা ঝেড়ে বলে। মা, আমি সমুদ্রের বাড়িতে এসেছি, সন্ধ্যামালতীও আমার সাথে এসেছে। আমরা আজকে রাতটা এখানে থাকি মা। আসমানি নওয়ান চেঁচিয়ে উঠে। কি বললে? আকাশ ফোন কান থেকে একটু দূরে সরায়। কি কপাল তার, বউকে একটু কাছে রাখবে বলে কতজনের অনুমতি লাগে, কত কাঠখড় পোড়ানো লাগে। আকাশ মিনমিন করে বলে। আমারই তো বউ, কালকে সকালেই আসবো। আকাশের মা বলে। কোনো দরকার নাই, তুমি ওরে এইবারে তাড়াতাড়ি আনো। আকাশ বোঝানোর স্বরে বলে। আমি কিছু করবো না মা। কথাটা বলে আসমানি নওয়ান নিজেই কেমন অস্বস্তিতে পড়ে গেল। আকাশ মিটিমিটি হাসছে। আসমানি নওয়ান এবার বলেন। জান্নাতের সাথে আমারে কথা কইয়া দাও, অয় যা চাইবো তাই হইব। আকাশ মন মরা হয়ে বলে। আচ্ছা, রেখে দাও তো একটু। আসমানি নওয়ান দোতলায় উঠে সৌম্যর ঘরের সামনে এসে ডাক দেয়। ইরামা আসো। দরজা খোলাই ছিল, ইরাও দাঁড়িয়ে ছিল। ফুপির ডাক শুনে ইরা দরজা খুলে দাঁড়ায়। আসমানি নওয়ান ইরার দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলে। আকাশ কথা কইব তোর সাথে, দেখ তো কি কয়। আকাশ কথা বলবে শুনতেই সৌম্যর কান সজাগ হয়। আসমানি নওয়ান ফোন দিয়ে চলে যায়। ইরা ফোন নিয়ে ঘরে আসলে ফোন কানে নেওয়ার আগে সৌম্য বিছানা থেকে উঠে এসে ইরার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন লাউডে দেয়। এরপর ইরার হাতে ফোন দিয়ে ইশারায় বুঝায়। এখন কথা বল। ইরা ভ্রু কুচকে তাকায় সৌম্যর দিকে, অতঃপর মৃদুস্বরে বলে। ভাইয়া বলুন। আকাশ উঠে দাঁড়ায়, হাঁটতে হাঁটতে বলে। এটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, বুঝছো? তুমি চাও তোমার বিয়ের অনুষ্ঠান অনেক বড় হোক, তাই না? জি ভাইয়া। আকাশ আবারও বলতে শুরু করে। আমি চাই আমার বোনের অনেক বড় করে অনুষ্ঠান হোক। তো ওদের দুজনের শুধু আজকে ধর্মীয়ভাবে বিয়ে হয়েছে। তুমি সময় চাইলে তোমরা একসাথে থাকতেই পারো, কিন্তু তুমি তোমার বিয়ের অনুষ্ঠান পুরোপুরি ফিল করতে চাইলে আমার মনে হয় তোমাদের এই কয়েকটা দিন সময় থেকে দূরে থাকা উচিত, নয়তো অনুষ্ঠানটা একদম পুরাতন পুরাতন লাগবে। কথাটা শুনে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরার হাত থেকে খপ করে ফোন কেড়ে নিয়ে বলে। আপনাকে আমি ছাড়বো না আকাশ ভাইয়া, আপনি আমার বউয়ের কানে কুমন্ত্রণা দিচ্ছেন। আকাশ ভাবলেশীন ভাবে বলে। এটা সুমন্ত্রণা, নট কুমন্ত্রণা। বিশ্বাস না হলে ইরাকে জিজ্ঞাসা করে দেখো। সৌম্য ইরার দিকে তাকালে ইরা হেসে বলে। আকাশ ভাইয়া ঠিকই বলেছে সৌম্য,
এইটা তো আমার মাথায় আসেনি। সৌম্য কটমট দৃষ্টিতে তাকায়। আকাশ ওপাশে মনে মনে হাসে। একে তো তার বউ নিয়ে মাসের পর মাস কোথায় লুকিয়েছিল, আজ আবার বন্ধুর সাথে যেখানে সেখানে পাঠিয়েছে। সে তো এই সৌম্য নামে সম্বন্ধীকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। তাছাড়া তার বউ থেকেও সে এতিম। আর আর ওই সৌম্য তারপরে বিয়ে করে বউ নিয়ে থাকবে, এসব হতেই পারে না। লোভনীয় খাবার সামনে ঘুরঘুর করবে, অথচ সে খেতে চেয়েও খেতে পারবে না। এই অনুভূতি এবার সৌম্যকে সে বুঝাবে। কথাগুলো ভেবে আকাশ আরেকটু হাসল, অতঃপর গম্ভীর গলায় বলে বেস্ট অফ লাক সৌম্য। বলেই কল কেটে দেয় আকাশ। সৌম্য বিড়বিড় করে, আমি কি আপনি চেনেন না আকাশ ভাইয়া? আপনাকে আমি চোরকিত করে ঘোরাবো, একটু অপেক্ষা করুন। এরপর সৌম্য ইরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, কোথায় থাকবি তুই? এই বাড়িতে অনেক ঘর আছে, একটাতে ম্যানেজ করে নিব। আবার বল। ইরা ঝাঁকি দিয়ে উঠে মিনমিন করে বলে। তুই রেগে যাচ্ছিস কেন? আমার একটা ইচ্ছে পূরণ কর। সৌম্য হঠাৎই ইরার হাত ধরে টেনে ইরাকে ঘরের বাইরে বের করে দেয়। আঙ্গুল উঁচিয়ে রেগে বলে, যা, তোর ইচ্ছে পূরণ কর, আমার আশেপাশে আসলে তোর খবর আছে। কথাটা বলেই দরজা আটকাতে নিলে ইরা দ্রুত দরজার ফাঁকে হাত দিয়ে চেঁচিয়ে ওঠে। সৌম্য দরজা টেনে খুলে ইরাকে টেনে ভেতরে নেয়। চিন্তিত কণ্ঠে বলে। ব্যথা পেয়েছিস? ইরা মিনমিন করে বলে। না, সৌম্য ভ্রু কুচকে বলে। তাহলে চেঁচালি কেন? ইরা মাথা উঁচু করে বলে, তুই দরজা লাগাচ্ছিলি তাই। থাকবি না বললি তো কি করব? থাকবো। একটু আগেই তো বললি থাকবি না। ইরা সৌম্যকে জড়িয়ে ধরে বলে। আর বলবো না। সৌম্য হাসলো, ডান হাতে দরজা আটকে দেয়। ইরা মাথা উঁচু করে, সৌম্য দৃষ্টি নিচু করে ইরার দিকে চেয়ে আছে। সৌম্য ডান হাত ইরার টি শার্টের ভেতর নিয়ে ইরার পেটে রাখে। ইরা কেঁপে ওঠে, দু হাতে সৌম্যর হাত ধরে ঢোক গিলে বলে। কি করছিস? সৌম্য প্রতি উত্তরে বলে। বউয়ের সাথে সবাই যা করে। ইরা মাথা নিচু করে নেয়, থেমে থেমে বলে। তুই যে বললি আমি অসুস্থ। সৌম্য মিটিমিটি হেসে বলে। এটা তো বলেছিলাম আজ ওয়েদার ভালো। সৌম্য ইরাকে ছেড়ে দাঁড়ায়, মৃদু স্বরে বলে। জামা পরে আয়, কার্টুন হলে হাঁটতে যাব। ইরা সৌম্যর দিকে তাকায় বলে। সত্যিই হাঁটতে যাবি সৌম্য? সৌম্য ইরার দিকে তাকায়। ইরার উৎফুল্ল মুখটার দিকে সৌম্য তাকিয়ে রইল। ইরার ইচ্ছে ছিল রাতের অন্ধকারে ইরা সৌম্যর হাত ধরে কার্জন হলে হাঁটবে। সৌম্যর কি সেই সাহস ছিল? সে ইরা সব ইচ্ছে খুব যত্ন করে এড়িয়ে যেত। মাঝে মাঝে ইরা খুব জোরে আবদার করলে সৌম্য ভীষণ রেগে যেত। ইরা চোখে পানি নিয়ে প্রস্থান করত। কথাগুলো ভেবে সৌম্যর মুখ মলিন হয়। ইরার চোখের কোণে পানি। সৌম্য চেয়ে রইল। ইরা এগিয়ে এসে সৌম্যর হাত ধরে বলল। আমার সেই ইচ্ছে পূরণ করবি সৌম্য? আমার বিশ্বাসই হচ্ছে না। কথাটা বলতে গিয়ে ইরার চোখে জমা এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল। সৌম্য ঢোক গিলল, ডান হাত ইরার গালে রেখে মৃদুস্বরে বলে। আমি তোর ইচ্ছে পূরণ করলে তুই কাঁদিস কেন? আমার নিজেকে অপরাধী লাগে। খুশি হয়ে চোখে ভিজে যায়। কি করব? এইসব স্বপ্নেও ভাবিনি তো কখনো। তাই একটু দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। কথাটা বলে ইরা দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। সৌম্য একটু হাসলো, যদিও মলিন, তবে হাসিতে প্রাণ আছে। সে রেডিই আছে, পরনে কালো শার্ট কালো প্যান্ট। টেবিলের উপর থেকে ঘড়ি নিয়ে হাতে পড়ল। একটু পরেই ইরা একটা থ্রি পিস পরে ঘরে আসে। সৌম্য দেখলো ভালো লাগছে দেখতে। ইরা হতাশ কণ্ঠে বলে। আমাকে কি সবসময় থ্রি পিস পরে থাকতে হবে সৌম্য? সৌম্য টেবিলের উপর থেকে একটা চিরুনি নিয়ে ইরার মাথা আঁচড়িয়ে বেনি করতে করতে ছোট করে বলে। হুম। ইরা বুঝতে পারল সৌম্য তার কোমর সমান চুলে বেনি করছে। সৌম্য অল্প একটু সময়ের মাঝে ইরা চুলে একটা বেনি গেঁথে দেয়। ইরা আয়নার সামনে গিয়ে বেনি সামনে আনলে দেখে বেনিটা সৌম্য খুব সুন্দর করে দিয়েছে। ইরা অবাক হয়ে বলে। তুই এত ভালো বেনি করতে পারিস? সৌম্য মৃদু হেসে বলে। বনুকে বেনি খোপা সবসময় আমিই করে দিতাম। ইরার ভালো লাগলো, মন মরা হয়ে বলে। আমি পারি না। সৌম্য এগিয়ে এসে ইরার গলা থেকে ওড়না নিয়ে ইরার মাথায় দিয়ে দিতে দিতে বলে। একজন পারলেই হবে, যেমন তুই আমায় এত ভালোবাসতে বলে আমরা এক হতে পেরেছি। ইরা জবাবে বলে। তুই ভালোবাসতি না? সৌম্য কিছু বলল না। ইরা সৌম্যর দিকে চেয়ে আবারও বলে। তুই যে সেদিন বলেছিলি তুই বিয়ে করে নিবি, আমি ভেবেছিলাম তুই সত্যিই বিয়ে করে নিয়েছিস। সৌম্য ইরার চোখে চোখ রাখে। ইরা টলমল চোখে চেয়ে আছে। সৌম্য দু হাতের আজলায় ইরার মুখটা নিয়ে বলে। একটা কথা শোন মীরাবতী। ইরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে। সৌম্য ইরাকে উল্টো দিকে আয়নার দিকে ঘুরিয়ে দাঁড় করায়। পিছন থেকে ইরাকে জড়িয়ে নিয়ে ইরার মাথার উপর থুতনি রাখে। ইরা সৌম্যর বুক সমান। সৌম্য তার থুতনি ইরার মাথার উপর রেখে আয়নায় সৃষ্ট ইরার প্রতিবিম্বের দিকে চেয়ে বলে। কিছু মানুষের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যখন ভালোবাসা প্রকাশ তো দূর, কাউকে ভালোবাসাটাই তাদের জন্য দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। আমি তাদের কাতার একজন ছিলাম। আর তুই অপরাধী ছিলি আমার মতো অপরাধীকে ভালোবেসে। তার মাসুল দিয়েছিস গত 11 মাস কোমায় থেকে। বিশ্বাস কর ইরাবতী, আমি নিজে কষ্ট পেয়ে এতটা ক্লান্ত হইনি যতটা ক্লান্ত হয়েছে তোকে কষ্ট দিয়ে।
ইরাবতী কাটলে আমার বুকে তীব্র ব্যথা হতো। মাঝে মাঝে মনে হতো ইরাবতীর বেদনাময় চোখের জল ঝরতে দেখে আমি হার্টের রোগী হয়ে গিয়েছে। ভাবতাম এই নোনা পানির এত শক্তি কেন। তারপর মনে পড়ত সে প্রতি ফোঁটা নোনা পানি তো আমার ইরাবতীর স্থান আমার বুকে। ইরাবতী কষ্ট পেয়ে অশ্রু ঝরালে আমার বুক ব্যথা না করলেই তো বেমানান লাগতো। আমার ইরাবতীর ঘরে রাজকন্যা দেখতে চেয়েছিলাম। বিশেষ কর ইরাবতী, সে রাজকন্যার বাবা শুধু আমি হতে চেয়েছিলাম। তো রাজকন্যার বাবা হওয়ার এক আকাশ সমান দুঃস্বপ্ন বুকে বসেছিলাম। কিন্তু আমি বাইরে বের হলে বাস্তবতার সাথে মিশে যেতাম। বুকে পাথর চেপে তোকে বলেছিলাম তো রাজকন্যার বাবা অন্যকে বানিয়ে নিতে। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভেতরটা তৃষ্ণায় ফেটে যাচ্ছিল। একবার তোর মুখে ইরাবতীর রাজকন্যার বাবা শুধু সৌম্য হবে কথাটা শোনার জন্য। কিন্তু তুই বললি তুই 25 বছর মেয়ে হয়ে 15 বছর মেয়ের মতো আর পাগলামি করবি না। আমার জীবনে কিছু ছিল না ইরাবতী। দিন শেষে তোর এই পাগলামিগুলোর কথা ভেবে আমি নিজেকে একটুখানি ভাগ্যবান ভাবতাম। কিন্তু তুই কেমন যেন শক্ত করে নিলি নিজেকে। কোথায় যেন শুনেছিলাম মেয়েরা কষ্ট পেয়ে পেয়ে নিজেকে একবার গুটিয়ে নিলে প্রিয় মানুষটার দিকে আর ফিরেও তাকায় না। কথাটা ভেবে তীব্র ব্যথায় আমার বুক ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার ইরাবতী সত্যি আমাকে ভুলে যাবে। আমি তো আমার ইরাবতীকে কষ্ট ছাড়া কখনো কিছুই দেইনি। তবে কি ইরাবতী অন্যজনকে তার রাজকন্যার বাবা হতে দিবে? আমার এতটা কষ্ট কখনো হয়নি ইরাবতী। আমার একটু বাঁচতে ইচ্ছা করছিল না। আমার ইরাবতীকে কেউ ছুঁয়ে দিলে সৌম্য থেমে যায়, গলা বেঁধে আসে। সৌম্যর চোখ জোড়া বন্ধ। ইরা অবাক হয়ে সৌম্যর দিকে চেয়ে আছে। দু চোখ বেয়ে কত শত অশ্রুকণা ঝরল মেয়েটার। তার সৌম্য তাকে আগে থেকে ভালোবাসে সে জানে, কিন্তু তাকে এতটা নিখুঁতভাবে অবহেলা করত। সবাই দেখে বলতো সৌম্য ইরাকে ভালোবাসে না, কিন্তু সৌম্য আর তার ইরাবতী দুজনেই অনুভব করত দুজন দুজনকে কতটা ভালোবাসে। সৌম্য চোখ মেলে তাকায়, চোখ দুটো লাল। ইরাকে তার দিকে ঘোরালো, দু হাতে রাজলায় ইরার মুখটা নেয়। ইরা মাথা উঁচু করে তাকায়, দুজন দুজনের দিকে চেয়ে আছে। সৌম্য একটু হেসে বলে, আমি ভালোবাসা প্রকাশে অপরাগ হলে আমার ভালোবাসা এতটা ঠনকো ছিল না ইরাবতী। আমি আমার ইরাবতীর জায়গা কখনো কাউকে দিতাম না। ইরার চোখ থেকে পানি গড়ায়। সে কি ভেবেছিল তার সৌম্য কখনো এভাবে তার সামনে ভালোবাসার স্বীকারোক্তি দিবে? তার যে এসব স্বপ্ন লাগে। ইরা হাত বাড়িয়ে সৌম্যর গালে রাখে, ভাঙা গলায় বলে, আমি তোকে অনেক ভালোবাসি সৌম্য। সৌম্য প্রশান্তি শ্বাস নেয়, ইরার কপালে চুমু আঁকে। এরপর দু হাতে ইরার ভেজা গাল মুছে দেয়। ইরার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে মৃদু হেসে বলে, আমি বাসি না, কিন্তু আমার ইরাবতীকে আমি ছাড়া কেউ ছবে না। কথাটা বলে ইরার ঠোঁটে একটা চুমু খায়। এরপর নিজের ছোট একটা বাসনা পূরণ করতে সৌম্য তার ইরাবতীর ঠোঁটজোড়া শ্বাস নিতে ব্যস্ত হয়। ইরা বোধহয় প্রস্তুত ছিল। অবাক না হলেও প্রথমবার ভালোবাসার মানুষের কাছে এটুকু ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে। বন্ধ চোখের পাতা পেয়ে সমানে জল গড়ায়। সৌম্যর চোখ থেকে টুপ করে দু ফোঁটা জল ইরার দু গালে এসে পড়ে। ইরা দুপা উঁচু করে দু হাতে সৌম্যর গলা জড়িয়ে ধরে। সৌম্য তার ইরাবতীর কোমর জড়িয়ে ধরে। একজনের অশ্রুর বাঁধ ভেঙেছে, আরেকজন কঠোর মানবের চোখ থেকে একটু পরপর অশ্রু ঝরে। কি জানি কেন এই অশ্রু থামে না দুজনার। তবে তাদের হৃদয় জুড়ে শুধু প্রশান্তির বন্যা, কেউ কাউকে ছেড়ে দেয় না। প্রায় 10 মিনিটের মাথায় সৌম্য নিজে ইরাকে ছেড়ে দেয়। ইরা সৌম্যর বুকে মুখ লুকায়। সৌম্য ইরাকে শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় একটা চুমু খেয়ে মিটিমিটি হেসে বলে, দ্রুত সুস্থ হয়েছে। আমার ইরাবতীর রাজকন্যার বাবা হওয়ার জন্য অপেক্ষা করছি আমি। কথাটা শুনে ইরা মাথা উঁচু করে তাকায়। সৌম্যর চোখের দিকে তাকিয়ে লজ্জামাখা হাসি হেসে বলে, আর আমি আমার সৌম্যের রাজকন্যার মা হওয়ার জন্য। যদিও ইরা চোখে মুখে লজ্জা, কিন্তু সৌম্যর চোখ থেকে চোখ সরালো না। দুজনের দিকে চেয়ে প্রশান্তির হাসি হাসলো। আকাশ আসমানি নওয়ানকে সন্ধ্যাকে নিয়ে সন্ধ্যাদের বাড়িতে থাকার কথা বললেও সে থাকেনি। সে সন্ধ্যাকে নিয়ে সাইক্রিয়াটিস্টের কাছে গিয়েছিল। ডক্টর বেশ কিছু ওষুধপত্র দিয়েছে, সাথে সন্ধ্যাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছিল। ডক্টর বলেছে সন্ধ্যা ভালো আছে, কিছুদিন ওষুধ খেলে একদম ঠিক হয়ে যাবে। সবসময় হাসি খুশি রাখতে হবে সন্ধ্যাকে। আকাশ সন্ধ্যাকে নিয়ে সন্ধ্যাদের বাড়ি যায়নি। তার সন্ধ্যা মালতী তো তাকে দেখে হাসে না। বউকে দেখে স্বামী যেমন ধৈর্যহীন হয়ে পড়ে, আবার বউয়ের ভালোর জন্যই স্বামীকে ভীষণ ধৈর্যশীল হতে শেখায়। এই যে আকাশ তার সন্ধ্যা মালতীকে কাছে পেয়েও নিজ ইচ্ছে দূরে রাখছে তার সন্ধ্যাকে ভালো রাখতে। আকাশ সন্ধ্যাকে এই বাড়ি এনে শিমুকে বলেছে তার বউকে হাসাতে। বিনিময়ে ও যা চাইবে তাই দিবে। শিমু এবার আকাশের কাছে আইফোন চেয়েছে, আকাশ দিবে বলেছে। আর এমন কি, 9টার পরপর ফোনে অরুণের একটা মেসেজ পেয়ে আকাশ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মেসেজটি ছিল, আর 40 মিনিট পর আমার ফ্লাইট। দেখা করতে চাইলে এয়ারপোর্টে আয়, নয়তো আসতে হবে না।
আকাশ এয়ারপোর্টে এসে গাড়ি থামায়। আসতে আসতে সময় লেগে গিয়েছে। আকাশ গাড়ি দাঁড় করিয়ে রেখে আশেপাশে ঘুরে ঘুরে অরুণকে খুঁজে। অনেকবার কল করেছে, অরুণ কল ধরে না। আরেকটু ডান দিকে এগিয়ে গেলে অরুণকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অরুণকে টেনে তার দিকে ফিরায় রেখে বলে, বেয়াদব, তোর প্রবলেমটা কি? কোথায় হারিয়েছিলি? কয়শোটা ফোন দিয়েছি তোকে, দেখ তো। অরুণ চুপ। আকাশ অরুণকে চুপ দেখে রেগে মেগে অরুণকে একটা থাপ্পড় মেরে দেয়। কলার ধরে দাঁত কিরমির করে বলে, আমি কথা বলছি, তোর কথা কানে যায় না? তোর সাহস তো কম না? একা একা টিকিট কেটে বিদেশি পাড়ি জমাস। অরুণ এবারেও ছোট করে বলে। তুই তো টিকিট বুক করতে নিয়েছিলি, চলে যেতে বললি। আকাশ বিরক্ত চোখে তাকায়। অরুণের কলার ছেড়ে অরুণকে ধাক্কা দিয়ে বলে, তো যা, মেসেজ করলি কেন আমাকে? সব তো একাই করলি। অরুণ হঠাৎ চেঁচিয়ে বলে, তোরা আমার বন্ধু নয়, আমি ফালতু টাইম ওয়েস্ট করতে বাংলাদেশে এসেছিলাম। নামের বন্ধু সব। চাস তো আমি মরে যাই? গলা টিপেও মেরে ফেলিস না, বাঁচিয়ে রাখিস বেশি কষ্ট দেওয়ার জন্য। এরপর আকাশের পাঞ্জাবির কলার ধরে বলে, গায়ে হাত তুললি কেন? এত সাহস কেন তোর? সবাই তোর কথায় নাচবে কেন? নামের বন্ধু বানিয়ে রেখে কাজের লোকদের মতো আচরণ করবি, তাই না? একদম বন্ধুগিরি দেখাতে আসবি না ভুলেও। বন্ধু হওয়ার যোগ্যতাই তোর নেই। কথাগুলো বলে অরুণ আকাশের কলার ছেড়ে দেয়। আকাশ বিস্ময়ের দৃষ্টিতে অরুণের দিকে চেয়ে রইল। বুকটা ভার লাগলো। এত শক্ত কথা অরুণের কাছে কখনো শুনেনি। আজ হঠাৎ এসব কথা শুনে মুহূর্তে কেমন চুপচাপ হয়ে গেল। অরুণ হাত ঘড়িতে একবার সময় দেখলো। এরপর নীরব আকাশের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বলল, দেখ, তোর সন্ধ্যামালতি তোর কাছে কয়দিন থাকে? দুদিন পর আবার আরেকজনের সাথে ভেগে না যায়। আকাশ অরুণের দিকে তেড়ে যায়। অরুণ আকাশকে ধাক্কা দেয়, আঙ্গুল উঁচিয়ে বলে, তোর মার খাওয়ার জন্য বসে নেই আমি। আকাশের শরীরটা দুর্বল ঠেকলো, দাঁড়িয়ে রইল। দৃষ্টিতে বিস্ময়ের সাথে অসহায়ত্ব। সন্ধ্যামালতী হারিয়ে গেলে অরুণ তার পাশে ছায়ার মতো থেকেছে, অথচ আজ সে তার সন্ধ্যামালতীকে নিয়ে কী সব বলছে। কাছের মানুষের থেকে দুর্বল জায়গায় আঘাত পেয়ে আকাশ কেমন বোবা চোখে চেয়ে রইল। অরুণ দেখলো আকাশকে, এরপর উল্টো ঘুরে ঝাপসা চোখ জোড়া শার্টের হাতা দিয়ে মুছে ভেতরে চলে যায়। আকাশ অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। বুকে চিনচিন ব্যথা করছে। সে কি করেছে যে অরুণ তার সাথে এভাবে কথা বলল? যেন তাকে অভিশাপ দিল। আর তার সন্ধ্যামালতী, এবার তার সন্ধ্যামালতীকে হারিয়ে ফেললে সে বাঁচবে কি নিয়ে? আকাশ ঢোক গিলল। উল্টো ঘুরে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যায়। মাথা নিচু করে বিড়বিড় করে, সন্ধ্যা বলে তুই যেও না, তুমি চলে গেলে এবার কিন্তু আমি সত্যিই মরে যাব। ব্যস্ত রোডে এলোমেলোভাবে হাঁটছিল, কোনো দিকে খেয়াল ছিল না, যার ফলে ডান পাশ থেকে একটা কার গাড়ি এসে আকাশের পা বরাবর মেরে দেয়। আকাশ কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে যায়। রেগে বলতে চায়, কোন বেয়াদব? গলার স্বর বের হয় না। মাথা, বুক, পায়ের অসহ্য যন্ত্রণায় চোখ বুজে আসে। দুর্বল ডান হাত তুলে কপালে রাখে। আশেপাশে থেকে মানুষ জড়ো হয়। রাস্তার ওপাশে দাঁড়ানো বায়ান দৌড়ে আসে। আকাশকে দেখে ভীত হয়। দ্রুত আকাশের মাথার কাছে বসে কাপা কণ্ঠে ডাকে, জি স্যার। আকাশের মুখে মাস্ক থাকায় সবাই আকাশকে সাধারণ মানুষ ভাবলো। আকাশ ঝাপসা চোখে বায়ানের দিকে তাকায়, ভেঙে ভেঙে বলে, বাড়িতে বলে তোমাকে খুন কর। আর বলতে পারে না, জ্ঞান হারিয়েছে বোধহয়। আসমানি নওয়ান সন্ধ্যাকে তার পাশে বসিয়েছে, ল্যাপটপে অনবরত আঙ্গুল চালায়। সন্ধ্যা অবাক হয়ে চেয়ে আছে। আসমানি নওয়ানের কথাবার্তার সাথে এত দক্ষ হাতে ল্যাপটপ চালানোতে সে ভীষণ অবাক। আসমানি নওয়ান অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সন্ধ্যাদের গ্রামের আগুনে পুড়ে যাওয়া সেই ভিডিওর সাথে তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে আকাশের তার সাথে কিছু বলা কথার ভিডিও কালেক্ট করে। সে গত দুদিন যাবৎ এসব খুঁজছে। এজন্যই সে সন্ধ্যাকে মুখে কিছু বলেনি। তার মনে হয়েছিল তার মুখের কথা সন্ধ্যা শুনলেও ফিল করতে পারবে না। তার ছেলে সন্ধ্যার জন্য কতটা হাহাকার করেছে সে জানে, আর এটা সে সন্ধ্যাকে নিজ চোখে দেখাতে চায়। কাজ শেষে আসমানি নওয়ান ল্যাপটপটি সন্ধ্যার কোলের উপর রেখে মৃদু হেসে বলে, এইটা দেখ, আমি রান্নাঘরে যাই, কাজ ফাইলা রাখছি। সন্ধ্যা অবাকের রেশ কাটে না। আসমানি নওয়ান সন্ধ্যার মাথায় একটা চুমুখে ঘর থেকে বেরিয়ে যায়। শাড়ির আঁচলে চোখের কোনা মুসলেন। ছেলের সেসব দিনের কথা মনে পড়লে তার আজও চোখ ভিজে যায়। সন্ধ্যা ল্যাপটপে ক্লিক করলে ভিডিও অন হয়। আকাশ আর আসমানি নওয়ান দাঁড়ানো, কিছু কথা ভেসে আসে। মা, তুমি আমাকে শাস্তি দিতে চাইছো তো? আমি সব শাস্তি মাথা পেতে নেব, বিশ্বাস করো। দেখো, সন্ধ্যা যাওয়ার পর মাস পেরিয়ে গেছে, বিশ্বাস করো আমি একটা রাতও শান্তিতে ঘুমোতে পারিনি। এবার আমাকে অন্যভাবে শাস্তি দাও মা, বলো প্লিজ। আমি মরে যাচ্ছি, এভাবে আর থাকতে পারছি না, আমার দম বন্ধ লাগছে। সন্ধ্যাকে এনে দাও না মা। তোমাগো বিয়ার আগে জান্নাত আমায় কইছিল ওই বুবা, তাই তুমি ওরে ভালোবাসবা না। ও যেমন, আমি ওকে সেভাবেই ভালোবাসি মা। সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে রইল। চোখের কোণ ঘেঁষে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে চলে যাবার পর আকাশ তাকে এভাবে খুঁজছিল। এরপর আরেকটা ভিডিও চালু হয়। সামনে আগুন জ্বলছে। রাত হলেও সন্ধ্যার চিনতে একটু অসুবিধা হয়নি। এটাই সেই গ্রাম যেখানে তার প্রিয় মানুষগুলো পুড়ে গিয়েছে। কয়েক সেকেন্ডের মাঝে আকাশকে দেখতে পায়। আকাশের কথাগুলো ভেসে আসে। সন্ধ্যা মালতী, ছাড়ো আমায়, ওখানে আমার সন্ধ্যা আছে,
দয়া করো প্লিজ, আমার সন্ধ্যাকে মরে যাচ্ছে, তোমার পায়ে পড়ে আমায় ছেড়ে দাও প্লিজ। আমার সন্ধ্যা চলে যাচ্ছে, আমাকে ওর কাছে যেতে দাও, ওকে বাঁচাতে দাও। আমার সন্ধ্যা মরে যাচ্ছে, কুত্তার বাচ্চা ছাড়া আমায়। সন্ধ্যা মালতী, আমি আমার সন্ধ্যাকে ছাড়া বাঁচতে চাই না, ওকে বাঁচিয়ে দিবে অরুণ। ওর আগুনে কষ্ট হচ্ছে অরুণ, ওকে বাঁচিয়ে দে না ভাই। মা, আমার সন্ধ্যা পুড়ে গিয়েছে, আমি ওকে বাঁচাতে পারিনি মা, খুব কষ্ট হয় সন্ধ্যা মালতীকে ছাড়া থাকতে। ওকে এনে দাও না মা, আমি আর ওকে বকবো না, কখনো ওকে বাজে কথা বলবো না। আমার সন্ধ্যা অভিমান করে হারিয়ে গেছে মা, ওকে একবার বলো না মা, আমি ওকে খুব ভালোবাসি। ওকে ফিরতে বলো না মা আমার কাছে, আমি ওকে ছাড়া কিছু ভাবতে পারছি না। ও কিভাবে আমাকে রেখে হারিয়ে গেল মা, মা কথা বলো মা। সন্ধ্যা স্তব্ধ চোখে চেয়ে রইল ল্যাপটপের স্ক্রিনের দিকে। সেই কখন থেকে চোখের কোণ ঘেঁষে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ তাকে এভাবে চেয়েছিল, আর সে সেই আগের আকাশকে ভেবে শাস্তি দিতে চেয়েছিল। সে আকাশকে একটুও বুঝতে চায়নি। বুক চেপে আসছে মনে হলো। কোলের উপর ল্যাপটপ ছুঁড়ে ফেলার মতো করে রেখে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নওয়ান সন্ধ্যাকে কাঁদতে দেখে চুপ থাকলো, এগুলো না। সন্ধ্যা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। দৌড়ে গিয়ে তার ঘরে গিয়ে ঠাস করে দরজা আটকে দেয়। এরপর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দু হাতের মাঝে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে ওঠে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে দরজার সাথে লেগে বসে পড়ে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তার সেই কথা বলতে পারবে না জানার পরও এতটা কষ্ট হয়নি। দেখা হওয়ার পর সে বুঝেছিল আকাশ তাকে চায়, কিন্তু সে চাইতো আকাশের একটু হলেও শাস্তি পাওয়া উচিত। আকাশ যখন যা চায় তা কেন হবে, কিন্তু আকাশ যখন যা চায় তখন তো সে পায়নি। এই ঘটনা কত আগের। আকাশ কত আগে তার জন্য এভাবে পাগলের মতো কেঁদেছে। এতদিন শুধু তার জন্য অপেক্ষা করেছে। তাকে পেয়ে আবারও বাচ্চাদের মতো পাগলামি করেছে। তার মুখ ফিরিয়ে নেয়া দেখে আকাশ আবারও কষ্ট সহ্য করেছে। অপরাধবোধে সন্ধ্যা নিজেই নিজের দুহাত খামচে ধরল। চোখের বাঁধ থামে না। আকাশের কথাগুলো এখনো কানে বাজছে। আকাশের চিৎকার করে সন্ধ্যা মালতীকে ডাকটা বারবার যেন তার কানে প্রতিধ্বনিত হয়। আকাশের বলা, আমি আমার সন্ধ্যাকে ছাড়া বাঁচতে চাই না। কথাটা ভেবে সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। তার আকাশ তাকে ছাড়া মরে যেতে চেয়েছে, তার আকাশ তাকে ছাড়া শান্তিতে ঘুমাতে পারেনি। আসমানি নওয়ানের কাছে কিভাবে আকুতি করেছে তাকে এনে দেওয়ার জন্যে। কাঁদতে কাঁদতে সন্ধ্যার হেঁচকি উঠে যায় আকাশের বলা সেই কথাগুলো। ওকে একবার বলো না মা, আমি ওকে খুব ভালোবাসি, ওকে ফিরতে বলো আমার কাছে। আমি মরে যাচ্ছি, এভাবে আর থাকতে পারছি না, আমার দম বন্ধ লাগছে, সন্ধ্যা খেয়ে দাও না মা। আকাশের আহাজারিগুলো তার মনে বোধহয় গেঁথে গিয়েছে। সন্ধ্যা দুহাতে মাথার চুল টেনে ধরে। সে কখনো চায়নি তার পাঞ্জাবিওয়ালা এত কষ্ট পাক। কাঁদতে কাঁদতে দম আটকে আসে তার। কিছুক্ষণ পর সন্ধ্যা ব্যালকনিতে যায়। চাতক পাখির ন্যায় রাস্তায় তাকায়। আকাশকে বেরিয়ে যেতে সে দেখেছিল। অনেক রাত হয়েছে তো সে আসে না কেন? সন্ধ্যা একটু পরপর দুহাতে চোখ মুছে। চোখের বাঁধ ভেঙেছে যে থামার নাম নেই। ফুপিয়ে ওঠে মনে মনে, বিড়বিড় করে, আমার শুভ্র পাঞ্জাবিওয়ালা, আমিও আপনাকে খুব ভালোবাসি, আপনি শুনবেন না? বায়ান চিন্তিত মুখে আকাশের মাথার কাছে বসে আছে। আকাশের জ্ঞান ফিরেনি। অনেক বড়সড় ক্ষতি না হলো, মোটামুটি ভালোই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভাঙেনি, তবে সব কেটে ফেটে অবস্থা খারাপ। পকেটে ফোন বাজছে। বায়ান ফোন বের করে দেখলো আসমানি নওয়ানের ফোন। রাত 1টা বাজে। আকাশের জ্ঞান ফিরে যদি শুনে সে বাড়িতে বলে দিয়েছে, আকাশ তাকে যে কি করবে ভেবেই ভয় পাচ্ছে বেচারা। আকাশ নিষেধ করেছে, এজন্য একটু সাহস পাচ্ছে না। অনবরত ফোনের আওয়াজে বোধহয় আকাশের জ্ঞান ফিরল। চোখ মেলে বায়ানের দিকে তাকায়। চোখ দুটো লাল হয়ে আছে। মৃদুস্বরে বলে, কেন ফোন করেছে? বায়ান উত্তর দেয়, স্যার, স্যার আপনার মা। আকাশ হঠাৎ রেগে বলে। বলেছে কিছু? বায়ান সাথে সাথে বলে, না স্যার, কল রিসিভ করিনি। আকাশ ছোট করে বলে। ভালো ছেলে। এরপর বাহাত বাড়িয়ে বলে, আমার ফোন দাও। বায়ান আকাশের ফোন বাড়িয়ে দেয়। গ্লাস ফেটেছে, তবে ফোন ভালো আছে। আকাশ তার মায়ের নাম্বারে কল করে। কই তুমি? ঘড়ি দেখো নাই? কত রাইত হইছে দেখছো? আকাশ গলা ঝেড়ে বলে, মা, আমি একটা কাজে আটকে গেছি। সন্ধ্যা মালতী কোথায় মা? মিশু ওকে হাসিয়েছিল তো? হাসেনি জান্নাত, ওই অনেকক্ষণ থেকে কান্তাছে। আকাশ অবাক হয়ে বলে, মানে কি? মিশুর পেটের ছাল তুলবো কিন্তু। জান্নাত তোমার জন্য কান্তাছে। আকাশ কথাটা ঠিক হজম করতে পারছে না। ভ্রু কুচকে বলে, মিথ্যা বলছো তুমি, মিথ্যে মিথ্যে আশা দেখেও না তোমা। আর কত যুগ যে সাধনা করতে হবে সন্ধ্যা মালতীর ভালোবাসা পাওয়ার জন্য। আসমানি নওয়ান হেসে বলে, আব্বা আমি সত্যি কইতাছি, তুমি কাজ আরেকদিন কইরো, আজ বাড়ি আসো, তারপর বুঝবা আমি একটু মিথ্যা কইতাছি না। বলেই আসমানি নওয়ান কল কেটে দেয়। আকাশ ফোন রেখে হঠাৎ উঠে বসে। ডান হাতে কিছু বেঁধে গেলে বিরক্ত হয়ে ক্যানুলা একটা নে খুলে ফেলে। ফলস্বরূপ ফিনকি দিয়ে রক্ত বের হয়। আকাশ ডান হাত একবার ঝাড়া দিয়ে বিরক্ত হয়ে বলে, এইসব কি বাল লাগিয়ে রেখেছো? মেজাজ খারাপ।
এরপর বেড থেকে নেমে দাঁড়ায়। ব্যান্ডেজ করা গায়ে তার সাদা পাঞ্জাবি পরতে পরতে বায়ানকে বলে। বায়ান, গাড়ি বের কর। বায়ান চোখ বড় বড় করে তাকায়, দ্রুত বলে। স্যার আপনি? আকাশ রেগে তাকালে বায়ান চুপ হয়ে যায়। নিয়াজ কেবিনে এসে আকাশের এই অবস্থা দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে বলে। আরে আরে, এসব কি করছো? তুমি তো অসুস্থ, আজকে তোমাকে হসপিটালে থাকতেই হবে। আকাশ ডান পা সামান্য নাড়িয়ে বলে। তোমার হসপিটালে তুমি থাকো, আমি আমার কাজে যাচ্ছি। নিয়াজ কোমরে হাত দিয়ে বলে। কোন মহান কাজ করতে যাচ্ছ তুমি? আমার বউ কাচ্ছে, এক্ষুনি আমাকে বাড়িতে যেতে হবে। নিয়াজ অদ্ভুতভাবে বলে। আকাশ ভ্রু কুঁচকে বলে। নয়, হ্যাঁ, তুমি বিয়ে করে নাও, তাহলে আমার মতো সুস্থ মানুষকে ফালতু টাইম ওয়েস্ট করার জন্য তোমার হসপিটালে আটকে রাখার কুবুদ্ধি মুছে যাবে। কথাটা বলে কেবিন থেকে বেরিয়ে যায় আকাশ। পায়ে টান লাগছে, একটু খুঁড়িয়ে হাঁটছে, সাথে গা হাত সবখানে কেটে যাওয়ায় ভালোই টান পড়ছে। সেসব পাত্তা দিল না। নিয়াজ কটমট দৃষ্টিতে চেয়ে রইল আকাশের দিকে। চিকিৎসা করানোই ভুল হয়েছে, একদম মরার মতো হয়ে এসেছিল। সে সুস্থ করলো, উল্টো তাকে কিসব আখ্যা দিয়ে গেল। নিজে ঠিক করে হাঁটতেই পারছে না, অথচ দেমাগ দেখে চলে গেল। আকাশের এসব দেখে তার বিয়ে করা স্বাদ মিটে যাচ্ছে, এত বউ পাগল হওয়া স্বাদ নেই তার। ঘড়ির কাঁটা 1:30। সন্ধ্যা ব্যালকনিতে হাঁটু মুড়ে বসে আছে, গ্রিলের ফাঁক দিয়ে চেয়ে আছে। আকাশ বাড়ি ফেরে না কেন? তার যে কিছুই ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে, কিন্তু তার ঘুম আসে না। যেন সে প্রতিজ্ঞা করেছে আকাশকে না দেখে ঘুমাবে না, খাবে না। আসমানি নওয়ান অনেক জোর করেছিল, সে খেতেই পারেনি। তার সৌম্য ভাইয়া চিন্তিত হয়ে তাকে অনেক জিজ্ঞাসা করেছিল, সে চুপ ছিল। কি বলবে সে? আকাশের জন্য তার খুব মন পড়ছে, এটা ভাইকে কিভাবে বলবে? কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছে, অথচ আকাশ আসে না। সন্ধ্যার ভীষণ ছটফট লাগছে, চোখের কোণ ঘেঁষে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হঠাৎ দেখলো বাড়ির সামনে একটা গাড়ি এসে থামে। সন্ধ্যা দেখেই চিনেছে এটা আকাশের গাড়ি। কান্নামাখা মুখে এক ফালি হাসি ফুটেছে। সে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে বসা থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে 2টো সিঁড়ি পরপর নামে। ডাইনিং অন্ধকার হলেও সন্ধ্যা কেন যেন আজ ভয় পেল না, বরং পায়ের গতি বাড়িয়ে দরজা খুলে বাড়ি থেকে বের হয়। গাড়ির আওয়াজে দারোয়ান মেন গেট খুলে দেয়। বায়ান গাড়ি ঘুরিয়ে ভেতরে এসে গাড়ি গ্যারেজে রাখে। এরপর ভেতর থেকে বেরিয়ে এসে আকাশের পাশে দরজা খুলে দিলে আকাশ ধীরে ধীরে গাড়ি থেকে বের হয়। বায়ান এগিয়ে আসতে নিলে আকাশ বলে। লাগবে না, তুমি বাড়ি যাও, অনেক রাত হয়েছে। তোমার মা বাড়ি একা আছে না? বায়ান মাথা নেড়ে সম্মতি দেয়। এরপর মেন গেটের দিকে এগিয়ে যায়। আকাশ কয়েক পা এগিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে আসে। মাথা উঁচু করে সামনে তাকালে আকাশের পা থেমে যায়। চারিপাশে লাইটের আলো স্পষ্ট দেখলো তার সন্ধ্যা মালতী তার দিকে দৌড়ে আসছে। খোপা করা চুলগুলো খুলে হাঁটু নিচে বাড়ি খায়। সন্ধ্যার সেদিকে খেয়াল নেই, হঠাৎই দৌড়ে এসে আকাশের বুকে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ সন্ধ্যার এভাবে আছড়ে পড়ায় আকাশের বুকে ব্যান্ডেজ করা জায়গাটাতে ব্যথা পায়, কিন্তু আকাশ একটা টু শব্দ করলো না। না তো তার মুখে ব্যথার ছাপ ফুটলো। বায়ান ব্যাপারটা খেয়াল করতে এগিয়ে আসতে নিলে আকাশ বা হাত উঠিয়ে ইশারায় বায়ানকে চলে যেতে বলে। বায়ান দীর্ঘশ্বাস ফেললো। তাদের স্যার পাগলই হয়েছে, বউকে ভালোবাসতে গিয়ে ভাবনা নিয়ে চলে যায়। সন্ধ্যার মুখ আকাশের বুকে গিয়ে ঠেকেছে। 2 হাতে আকাশের পিঠের পাঞ্জাবি শক্ত করে খামচে ধরে ফুপিয়ে উঠে মনে মনে আওড়ায়। আমার শুভ্র পুরুষ। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ব্যান্ডেজে চাপ লেগে রক্ত বেরিয়ে পাঞ্জাবি ভিজে উঠেছে। আকাশের সেসবে ধ্যান নেই, তার ধ্যান শুধু তার সন্ধ্যা মালতীর দিকে। সন্ধ্যা মালতী তাকে নিজে থেকে জড়িয়ে ধরেছে, তাও এভাবে। এটা কি সত্য নাকি স্বপ্ন? আকাশ ঢোক গিলল, চোখ বুজে নেয় না। স্বপ্ন হলে ভেঙে যাবে তো, বিড়বিড় করে। সন্ধ্যা মালতী? আকাশ বুঝলো সন্ধ্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ছেলেটা বিচলিত হয়। কি হয়েছে তার সন্ধ্যা মালতীর? বাহাত সন্ধ্যার মাথার পিছনে রেখে মৃদুস্বরে ডাকে। সন্ধ্যা মালতী? সন্ধ্যা নড়ে না, আকাশকে আরো শক্ত করে ধরে। আকাশের বুকে চাপ লাগে, কিন্তু সে এটুকু ব্যথা গায়ে মাখলো না। অবাক হলো সন্ধ্যার কাজে। সন্ধ্যা নিজে তাকে এভাবে জড়িয়ে ধরেছে, ভাবতেই তার সব কেমন এলোমেলো লাগে। সন্ধ্যা ফুপায়। আকাশ ঢোক গিলল। সন্ধ্যাকে তার থেকে ছাড়িয়ে নিতে চাইলেও পারে না। সন্ধ্যা কাট্টি মেরে আকাশকে ধরে আছে, যেন সে ছেড়ে দিলেই আকাশ হারিয়ে যাবে। আকাশ অবাকের উপর অবাক হয়। এটা সত্যি তার সন্ধ্যা মালতী? তার সন্ধ্যা মালতী তাকে জড়িয়ে ধরেছে, এই অবাকের রেশটুকুই কাটাতে পারছে না। তার উপর সন্ধ্যাকে সে নিজে একটুখানি সরাতে চাইলেও সন্ধ্যা তাকে ছাড়ছে না। আকাশ ঢোক গিলল। 2 হাতে সন্ধ্যার মুখ খানিকটা জোর করেই তার বুক থেকে তুলে সন্ধ্যার মুখ উঁচু করে ধরে। চারপাশে লাইটের আলো সন্ধ্যার মুখে এসে পড়েছে। সন্ধ্যার চোখ মুখ ফোলা, কাঁদতে কাঁদতে এই অবস্থা করেছে। আকাশ বুঝলো। আকাশ 2 হাতের আজলায় সন্ধ্যার মুখ নিয়ে কোমল স্বরে বলে। কি হয়েছে সন্ধ্যা মালতী? সন্ধ্যার চোখ বন্ধ, 2 হাত আকাশের পিঠে, শার্ট এখনো খামচে ধরে রেখেছে। আকাশ আবারও বলে। কাঁদছো কেন সন্ধ্যা মালতী? সন্ধ্যা কোনো সাড়া দেয় না। ভেতরে ভেতরে ফোপানি থামে না তার। সন্ধ্যার কপালের উপর আসা চুলগুলো আকাশ ডান হাত দিয়ে সরিয়ে দেয়। অসহায় চোখে তাকায় সন্ধ্যার দিকে, নরম কণ্ঠে বলে। তোমার কি হয়েছে সন্ধ্যা মালতী? আমাকে বলো, এভাবে কেঁদো না। কোন কারণে কষ্ট পেয়েছো?
শুধু একবার বলো বউ, আমি সব ঠিক করে দেব। সন্ধ্যা ঢোক গিলল, একটু পর ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ভেজা চোখ দুটো অসম্ভব লাল। আকাশ উদ্বিগ্ন হয়। সন্ধ্যার মুখের দিকে একটু ঝুঁকে দুহাতের আজলায় সন্ধ্যার মুখখানি রেখে হাঁসফাঁস কণ্ঠে বলে, কি অবস্থা করেছো চোখের? এত কাঁদছো কেন বউ, বলো। অতিরিক্ত কান্নার ফলে সন্ধ্যা থেকে থেকে কেঁপে ওঠে। চোখ থেকে গাল বেয়ে পানির কণা গড়ায় তো গড়ায়। আকাশ দুহাতে সন্ধ্যার গাল মুছে দেয়, অসহায় কণ্ঠে বলে। বউ কান্না অফ করো প্লিজ। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে না কান্না থামায়, না তো কিছু ইশারা করে। অভিমানী চোখে আকাশের চোখের দিকে তাকিয়ে থাকে। দেখা হওয়ার পর থেকে আকাশ তাকে কত জোর করে জড়িয়ে ধরতো, অথচ সে সেই কখন থেকে আকাশকে জড়িয়েছে, কিন্তু আকাশ তাকে একবারও জড়িয়ে ধরে না। সে তো চাইছে তার শুভ্র পুরুষ তাকে শক্ত করে জড়িয়ে ধরুক। তাছাড়া আকাশকে দেখে আকাশের ওসব পাগলামি করে বলা কথাগুলো তার বেশি মনে পড়ছে, যার ফলে না চাইতেও চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ না তো সন্ধ্যার অভিমানী চোখের ভাষা বুঝলো, না সন্ধ্যার কান্নার কারণ বুঝলো। সে তো তার সন্ধ্যা মালতীর মনের খবর এখনো পায়নি, কিভাবে বুঝবে? কিন্তু তার সন্ধ্যা মালতীকে এভাবে কাঁদতে দেখে যে তার কষ্ট হয়, অনুতপ্ত স্বরে বলে, আমার কোনো কাজে কষ্ট পেয়েছো সন্ধ্যা মালতী? এমন হলে সরি বউ, প্রমিস করছি আর ভুলেও ভুল কিছু করে তোমায় কষ্ট দিব না। সন্ধ্যা অবাক হয়ে চেয়ে থাকে, নতুন করে চোখ ভেজে মেটার। আকাশ সন্ধ্যার চোখের পানি দেখে আবারও হাঁসফাঁস করে। তার বউ নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। অসহায়ত্বে ঘেরা কণ্ঠে আকাশ বলে, আমি কি অনেক বড় অপরাধ করেছি বউ? তুমি বললে কান ধরে উঠবোস করবো, এখানে না হলে বাড়ির সবার সামনে করব। এটাও না হলে ঢাকা শহরের মাঝখানে গিয়ে কান ধরে উঠবোস করব। আরও অনেক উপায় আছে, তোমার কোনটা চাই বউ, বলো। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ সন্ধ্যার দৃষ্টি দেখে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, এরকম কিছু করলে আমাকে সবাই জোকার ভাববে জানি, কিন্তু প্রবলেম নেই বউ, তুমি হাসলেই হবে। সন্ধ্যা অদ্ভুত চোখে তাকায়। তার আকাশকে আসলেই পাগল লাগলো। আকাশ জানেই না সে কেন কাঁদছে, অথচ নিজের ভুল মনে করে কোথায় কোথায় কান ধরে উঠবস করতে চাইছে, আবার জোকার উপাধিও নিতে চাইছে। সন্ধ্যা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, কিন্তু তার হাসি আসলো না। আকাশের সব কিছুতেই এত এত ভালোবাসা খুঁজে পাচ্ছে সে, না চাইতে বারবার চোখ ভিজে যাচ্ছে। যেমন এখন আবারও চোখ জোড়া জলে টইটুম্বর হয়ে গেল। আকাশের নিজেকে ভীষণ অসহায় লাগলো। তার বউ একটুও হাসে না কেন? সে কি করলে তার সন্ধ্যা মালতী একটু হাসবে? আকাশ সন্ধ্যার গাল মুছে দিয়ে সন্ধ্যার চোখে চোখ রেখে ভয়েস নামিয়ে বাচ্চাদের মতো আবদার করে, প্লিজ বউ, আর কান্না করো না, সরি তো। সন্ধ্যার চোখ জোড়া টলমল করে উঠে। সে আকাশের সামনে থাকলে কান্না থামাতেই পারবে না। কিভাবে পারবে? আকাশ তাকে এত ভালোবাসে, সে যেন প্রতিটা মুহূর্ত অনুভব করছে। আকাশের বলা প্রতিটা শব্দ সে অসীম ভালোবাসা খুঁজে পাচ্ছে। এত এত খুশি, এত শান্তি সে কোথায় রাখবে, কিভাবে প্রকাশ করবে? তার অশ্রু ঝরে। সে আকাশের কথা মানতে পারছে না, সে কান্না থামাতে পারছে না। সে যে অতিরিক্ত খুশি হয়ে কেঁদে ফেলে, এটা আকাশকে কিভাবে বোঝাবে সে? আকাশ সন্ধ্যার গালে জড়িয়ে পড়া পানির দিকে আকাশ সন্ধ্যার গালে গড়িয়ে পড়া পানির দিকে চেয়ে রইল। ঢোক গিলল ছেলেটা। তার মা বলল, সন্ধ্যা মালতী তার জন্য কাঁদছে, তার কোনো দোষে কাঁদছে, এটা সে বুঝতে পারছে না। আকাশের নিজের উপর রাগ লাগছে, এবার নিজেকে চারটে থাপ্পড় মারতে ইচ্ছে করছে। সে তার বউটাকে জীবনে হাসাতে পারলো না, শুধু কাঁদিয়ে গেল। ভীষণ অসহায় লাগলো নিজেকে। আকাশ সন্ধ্যার ভেজা গাল আলতো হাতে মুছে দেয়। আকাশের আদুরে ভাবে সন্ধ্যার আবারও চোখ ভেজে। আকাশ দেখলো, কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর আকাশ সন্ধ্যার চোখে চোখ রাখে। ছেলেটা অবাক হয়। সন্ধ্যা চোখ খোলার পর থেকে তার চোখ থেকে এক সেকেন্ডের জন্য চোখ সরায়নি। কথাটা ভেবে আকাশের ভীষণ ভালো লাগে। আকাশ সন্ধ্যার ডান হাত তার বা হাতের মাঝে রেখে তার বুকের বা পাশে চেপে রাখে। এরপর সন্ধ্যার বা হাত তার ডান হাতের মাঝে নিয়ে একটু উঁচু করে সন্ধ্যার বা হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ায়। সন্ধ্যা সামান্য কেঁপে ওঠে। দুজনার দৃষ্টি দুজনার পানে। আকাশ সন্ধ্যার হাতের পিঠে ঠোঁট চুইয়ে রাখা অবস্থায় সন্ধ্যার চোখে চোখ রেখে বিড়বিড়িয়ে বলে, সন্ধ্যা মালতীর অশ্রুই আমার বুক ব্যথার কারণ, সে কি আমার এই ব্যথা করবে না নিবারণ? সন্ধ্যার পুরো শরীরে এক ধরনের শিরশিরানি অনুভূত হয়। আগের চেয়েও ভীষণ আবেগী হয়ে পড়ে মেয়েটা। বিন্দু বিন্দু অশ্রুকণা জমতে শুরু করে। আকাশ বা হাতে সন্ধ্যার কোমর জড়িয়ে ধরে, ডান হাতে সন্ধ্যার চুল কানের পিঠে গুজে দেয়। এরপর সন্ধ্যার গালে হাত রেখে আবদার করে, এবার হাসো বউ, কতদিন তোমার হাসি দেখি না। সন্ধ্যার মুখখানি মলিন হয়। আকাশ আবারও একই সুরে আবদার করে। বউ হাসো। সন্ধ্যা এবার আকাশের আবদার রাখলো। চোখে পানি নিয়ে ঠোঁট প্রসারিত করে হাসলো। সন্ধ্যার গালে সৃষ্ট টোলে দৃষ্টি আটকায় আকাশের। ডান হাতের বুড়ো আঙ্গুল টোলটির উপর রেখে মৃদুস্বরে বলে, এটা ভীষণ সুন্দর। সন্ধ্যা অবাক হয়। সে বুঝেছে আকাশ তার গালে টোলের কথা বলছে। হঠাৎ আকাশের চোখ থেকে চোখ সরিয়ে নিচের দিকে দৃষ্টি পড়লে আকাশের লাল পাঞ্জাবিতে রক্ত দেখে
ভীত হয়। বা হাত বাড়িয়ে আকাশের বুক বরাবর রক্ত ভেজা পাঞ্জাবির উপর হাত দেয় সন্ধ্যা। আকাশ বুঝতে পেরে দ্রুত সন্ধ্যার হাত অনুসরণ করে তার বুকে তাকে, এরপর সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যার চোখে মুখে ভীতি। আকাশ সন্ধ্যার দুহাত তার দুহাতের মুঠোয় নিয়ে সন্ধ্যার চোখের কোণে নতুন জলকণা আকাশের চোখে পড়ে। কপালে চিন্তার ভাঁজ। সন্ধ্যা তার দৃষ্টি দিয়ে প্রশ্ন ছুড়ে দেয় আকাশের দিকে। উত্তরের আশায় চেয়ে থাকে। আকাশ নিজের প্রতি সন্ধ্যার চিন্তিত মুখ দেখে একটু হাসলো। সন্ধ্যার মনোভাব করতে পারলেও সঠিক উত্তর দিল না। তার বউকে আর কাঁদাতে চাইল না। সন্ধ্যার হাত ধরে বাড়ির দিকে যেতে যেতে বলে, এসব কিছু না সন্ধ্যা মালতী। সন্ধ্যা খুব ভালোই বুঝলো আকাশ তার ব্যাপারটা এড়িয়ে গেল। তার ভীষণ চিন্তা হয়। আকাশ সন্ধ্যার হাত ধরে একেবারে দোতলায় সন্ধ্যার ঘরের সামনে এসে দাঁড়ায়। সন্ধ্যা ইশারায় বোঝায়। আপনার কি হয়েছে বলুন? আকাশ মৃদু হাসলো। তার শরীরের অবস্থা খুব একটা ভালো না। বুক হাত পা সব জায়গায় ব্যথা, সাথে ভীষণ জ্বলুনি। শরীরের যে কি অবস্থা আল্লাহ জানে। সন্ধ্যাকে এসব দেখাতে চাইল না। সে একটুখানি সুস্থ থাকলে কায়দা করে তার বউকে ঠিক নিজের কাছে রাখতো। সেদিন ছাদে বসার মতো করে হলেও আকাশ ভাবনা রেখে সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে আকাশ দ্রুত পায়ে তার ঘরের দিকে যায়। স্বাভাবিকভাবে হাঁটছে, যার ফলে সন্ধ্যা বুঝলো না। কিন্তু আকাশের পাঞ্জাবিতে রক্ত দেখে তার মন উতলা হয়। সে শব্দবিহীন ছোট ছোট পায়ে আকাশের পিছু পিছু যায়। আকাশ তার ঘরে গিয়ে দরজা আটকাতে নিলে সামনে তাকিয়ে থেমে যায়। সন্ধ্যা দরজার সামনে দাঁড়িয়ে মলিন মুখে তার দিকে চেয়ে আছে। আকাশের চোখে মুখে বিস্ময়। কি মায়াবী চাহনি তার। সন্ধ্যা মালতীর। আকাশের বুক ধুকধুক করে। সন্ধ্যা যেন কত মায়া কত আকুতি নিয়ে তার দিকে চেয়ে আছে। আকাশ দ্রুত দুপা এগিয়ে এসে ডান হাতে সন্ধ্যাকে টেনে বুকে জড়িয়ে নেয়। সন্ধ্যা আকাশকে জড়িয়ে ধরে আবারও ঝরঝর করে কেঁদে ফেলে। মেয়েটা বোধহয় আকাশে জড়িয়ে ধরার অপেক্ষায় ছিল। আকাশ বুঝলো সন্ধ্যার চোখের পানিতে তার পাঞ্জাবি নতুন করে ভিজতে আরম্ভ করেছে। বুকে ব্যথা পেলেও হাতের বাঁধন শক্ত করলো। কি হয়েছে তার? বউটা রাত শুধু কাঁদছে কেন? সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, তোমার কি হয়েছে সন্ধ্যা মালতী? সন্ধ্যা ফোপায় আকাশকে শক্ত করে ধরে। আকাশ বুঝলো সন্ধ্যার কাণ্ড। মৃদুস্বরে বলে, কোথাও যাচ্ছি না আমি। এরপর সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যা চোখের পানি মুছে দিয়ে বলে, হুস, আর কাঁদবে না বউ। সন্ধ্যা নাক টানলো। এরপর তার দু হাতে আকাশের পাঞ্জাবির বোতামগুলো খুলতে শুরু করে। আকাশ অবাক হয় সন্ধ্যার কাণ্ডে। সন্ধ্যা আকাশের পাঞ্জাবির সবগুলো বোতাম খুলে ডান দিকে পাঞ্জাবি সরিয়ে দেখলো আকাশের বুকে ব্যান্ডেজ, আর পুরো ব্যান্ডেজ ভিজে রক্তে মাখামাখি হয়ে গেছে। সন্ধ্যা তার কাপা হাত আকাশের বুকে রেখে ফুপিয়ে ওঠে। এত রক্ত কেন তার আকাশের বুকে? মেয়েটার যে কষ্ট হয়। আকাশ বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে আছে সন্ধ্যার দিকে। তার জন্য সন্ধ্যা মালতী ভাবে কাঁদছে। সন্ধ্যা মালতীর চোখের জল তাকে কষ্ট দেয়। কিন্তু এবেলায় আকাশ স্থির চোখে সন্ধ্যার দিকে চেয়ে রইল। কোথাও একটা পরম শান্তি মিলেছে। আকাশ সন্ধ্যাকে টেনে বেডের উপর বসে। এরপর সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দুহাতে সন্ধ্যার চোখ মুখ মুছে দিয়ে মৃদু হেসে বলে, আমার কিছু হয়নি সন্ধ্যা মালতী। কিছু হলে কি আমি এভাবে হাঁটতে পারতাম বলো? তুমি বসো, আমি 5 মিনিটে শাওয়ার নিয়ে আসছি। কথাটা বলে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে ফোন রাখতে গিয়েও মায়ের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে দেখে রাখলো। নোটিফিকেশনে ক্লিক করে মেসেজটি পড়ল। জান্নাত কিন্তু খায় নাই আব্বা, আমি ঘুমাইতাছি। মেসেজটি এসেছে প্রায় 40 মিনিট আগে। আকাশ আর চোখে সন্ধ্যার দিকে তাকালো। এগিয়ে গিয়ে ফোন বাড়িয়ে দিলে সন্ধ্যার সাথে সাথে আকাশের ফোন নিয়ে কিছু টাইপ করে। আকাশ পড়ল, আপনার কি হয়েছে প্লিজ বলুন না, আর আপনি এখনই হসপিটালে যান। আকাশ মেসেজটি পড়ে হাসলো। মৃদুস্বরে বলে, মাত্রই বলেছি কিছু হয়নি আমার। আমি এসব ব্যান্ডেজ খুলে আবারও করব। সন্ধ্যা মালতী, তুমি 2 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা আটকেছে। দ্রুত পায়ে নিচে নেমে ফ্রিজ খুলে সব খাবার বের করলো। গরুর মাংস রান্না করেছে আকাশ। ভাত মাংস দুটো বাটিতে ওভেনে দিয়ে গরম করলো। এরপর 2 প্লেটে ভাত মাংস বেড়ে তার ঘরের দিকে এগিয়ে আসে। আকাশ ঘরের দরজা খুলে দেখলো সন্ধ্যা দাঁড়িয়ে আছে। আকাশ ডান হাতে ঢাকা প্লেট টেবিলের উপর রাখলো। আরেকটি প্লেট নিয়ে সন্ধ্যার সামনে এসে বলে, দ্রুত খাবে। সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে আছে। সে খায়নি। আকাশ জানলো কিভাবে। আর তরকারি গরম দেখে আরো অবাক হয়। আকাশ এসব গরম করে আনলেও সে নিজেই করে নিত। আকাশ সন্ধ্যার বিস্ময়ের দৃষ্টির উত্তরে মৃদুস্বরে বলে, মা বলেছে তুমি খাওনি, আর আমি শুধু খাবার গরম নয়, তোমাকে রেখে খাওয়ানোর মতো পেরে অনেক রান্না করতে পারি। তাই অবাক না হয়ে দ্রুত খাও। কথাটা বলে সন্ধ্যার হাতে প্লেট ধরিয়ে দিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, আমার হাত পাও কেটে গেছে সন্ধ্যা মালতী, কিন্তু তুমি যদি এক্ষুনি না খাও তাহলে আমার আর ব্যান্ডেজ করা হবে না। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। সে দেখেছে আকাশের অপর হাতের প্লেটটি। আকাশ হয়তো নিজের জন্য খাবার এনেছে। ওটাতে সন্ধ্যার ইচ্ছে করলো আকাশের সাথে খেতে, কিন্তু সে না খেলে আকাশ যদি ব্যান্ডেজ না করে। এতক্ষণে এটুকু বুঝেছে
এতক্ষণে এটুকু বুঝেছে আকাশ কাটাফাটাকে পাত্তা দেয় না, কিন্তু তার তো ভীষণ খারাপ লাগে। এটুকু ভাবতে গিয়ে চোখের কোণে পানি জমলো। সন্ধ্যা ডান হাতে চোখ মুছে নেয়, এরপর পানির বোতল নিয়ে ব্যালকনির দিকে হাত ধুয়ে এসে ভাত মাখায়। আকাশ মানুষটাকে সে এখনো পুরোপুরি চেনে না, হঠাৎ পাগলামি দেখে। সবচেয়ে বেশি সে আকাশের রাগী দেখেছে। তাকে খেতে না দেখে রেগে যদি সত্যি আর নিজের যত্ন না নেয়, এজন্য সন্ধ্যা আকাশের কথায় অবাধ্য হলো না। আকাশ শাওয়ার নিয়ে বেরিয়েছে, ভেতর থেকে শার্ট প্যান্ট পরে বেরিয়েছে, যদিও শাওয়ার নেওয়ার ফলে সব রক্ত ধুয়ে মুছে গিয়েছে, আর বোঝা যাচ্ছে না দাগগুলো তেমন, তবে শরীর জ্বলছে। কিন্তু মজার ব্যাপার হলো সেসব আকাশের গায়ে লাগছে না। তার সন্ধ্যা মালতী তার জন্যে এটুকু চিন্তা, একটুখানি যত্ন আর চেষ্টা, এসব তার মনে ভীষণ রকম শান্তি দিচ্ছে, যে শান্তি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আকাশ টেবিলের উপর থেকে তার খাবারের প্লেট এনে সন্ধ্যার পাশে বসে সন্ধ্যার খাওয়া শেষবারে নলা মুখে দিয়ে চিবাচ্ছে। আকাশকে তার পাশে বসতে থেকে আকাশের দিকে তাকালো। আকাশের পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট, শার্টের হাতা ছেড়ে দেওয়া। তাড়াহুড়োর ফল এটা। সন্ধ্যা মালতীকে বসিয়ে রেখে ওয়াশরুমে সময় ব্যয় করার ধৈর্য তার নেই। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে, ছোট্টবেলায় খেলতে গিয়ে মানুষ পড়ে গেলে কি তাকে ব্যান্ডেজ করে? আমার কেসটা সেরকমই, এজন্য ব্যান্ডেজ করার প্রয়োজন নেই। আমি একদম সুস্থ মানুষ। এটুকু বলে থামে আকাশ, এরপর কণ্ঠে আবেগ ঢেলে বলে, আজ আমাকে খাইয়ে দেবে সন্ধ্যা মালতী? সন্ধ্যা মায়া মায়া চোখে আকাশের দিকে চেয়ে রইল। আকাশ সন্ধ্যার উত্তরের অপেক্ষা করে, হাতে ভাতের প্লেট। সন্ধ্যার নীরবতায় আকাশের মন ছোট হয়। সন্ধ্যাকে জোর করলো না, এমনিতেই তার সন্ধ্যা মালতী আজ অনেক কেঁদেছে। মৃদুস্বরে বলে, তুমি পানি খেয়ে ঘুমিয়ে পড়ো সন্ধ্যা মালতী। কথাটা বলে ভাত মাখানোর জন্য ডান হাত প্লেটের উপর রাখতে নেয়। সন্ধ্যা তার আগে আকাশের হাত থেকে ভাতের প্লেট টেনে নেয়। আকাশ কিছু বলল না। সন্ধ্যার কাণ্ড দেখলো। সন্ধ্যা তার এটো প্লেট পাশে রেখে দিয়ে আকাশের প্লেটের ভাত মাখায়, এরপর ছোট হাতে এক নলা ভাত আকাশের মুখের সামনে ধরে। আকাশ অবাক হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে। আকাশের দৃষ্টি সন্ধ্যাকে অস্বস্তিতে ঘিরে ধরে। তার দৃষ্টি এলোমেলো হয়, হাতটাও কেমন কাঁপছে। সে ঠিক থাকতে চাইছে কিন্তু পারছে না। জীবনে প্রথম তার ভাইয়া ছাড়া অন্য একজনকে খাওয়াতে গিয়ে বেচারির এই অবস্থা। আকাশ সন্ধ্যার হাতের দিকে তাকালো, মুখে হাত দিয়ে লুকিয়ে খুব সামান্য হাসলো। সন্ধ্যার কাপা হাত তার কাছে ইন্টারেস্টিং লেগেছে, কিন্তু তার সন্ধ্যা মালতী তাকে খাইয়ে দিচ্ছে এটা ভেবে তো তার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছা করছে, কিন্তু তার তো লুঙ্গি নেই। থাকলে আজ সত্যি লুঙ্গি পরে নাচতো হয়তো। সন্ধ্যা চোখ নামিয়ে রেখেছে, তার কেন যেন ভীষণ লজ্জা লাগছে। আকাশ লজ্জানত সন্ধ্যাকে দেখলো মন দিয়ে। সময় নষ্ট না করে মুখ এগিয়ে নিয়ে সন্ধ্যার হাত থেকে খাবারটুকু নিজের মুখে নিয়ে নেয়। আকাশের ঠোঁটের স্পর্শ তার আঙ্গুলে ঠেকলে সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ বুঝতে পারলো সন্ধ্যার অবস্থা। মৃদু হাসলো সে। হঠাৎ আকাশ বিছানা থেকে উঠে দাঁড়ায়, আকাশের মুখে ভাত ভর্তি। সন্ধ্যা কিছু বোঝার আগে আকাশ সামান্য ঝুঁকে সন্ধ্যার ঠোঁট জোরে একটা শুকনো চুমু খায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ আর এক মুহূর্ত এখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে হঠাৎই দৌড় দেয়, মুখে ভাত না চিবিয়ে গিলে ফেলে, মুখে হাসি লেপটে। উদ্দেশ্য মায়ের ঘর। তার মাকে গিয়ে আগে 4টে চুমু খাবে। তার সন্ধ্যা মালতী তাকে খাইয়ে দিয়েছে, এটা তো তার বিশ্বাসই হয় না। আকাশ দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। আসমানি নওয়ান ডাইনিং রুমে পানি খেতে এসেছিলেন। আকাশকে এভাবে দেখে ভদ্রমহিলার ভীষণ ভয় পেয়ে যায়। কি হলো তার ছেলেটার? ভাবনার মাঝে আকাশ দৌড়ে এসে মাকে জাপটে ধরে। আসমানি নওয়ান ভীত কণ্ঠে বলে, কি হয়েছে আব্বা? আকাশ তার মাকে জড়িয়ে ধরে ঘুরতে থাকে। আসমানি নওয়ানের মাথা ঘুরছে, তার ছেলেকে কোন ভূতে ধরলো। আসমানি নওয়ান আকাশকে থামানোর চেষ্টা করে আর বলে, আকাশ থামো, আমার মাথা ঘুরতাছে। আকাশ তার মাকে ছেড়ে দেয়। এরপর বেসিনের সামনে গিয়ে মাউথওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিয়ে দ্রুত তার মায়ের সামনে এসে দাঁড়ায়। আসমানি নওয়ান কিছু বলার আগে আকাশ তার মায়ের কপালে 2টো চুমু খায়, এরপর দুগালে 2টো চুমু খায়। গুনে গুনে মোট 4টে চুমু খেয়ে হেসে বলে, মা জানো, সন্ধ্যা মালতী আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। আসমানি নওয়ান হতভম্ব চোখে আকাশের দিকে তাকায়। কি বলবেন বুঝতে পারছেন না, এজন্য কেউ এমন রিয়েকশন দেয়। আকাশের বাহুতে একটা থাপ্পড় মেরে বলে, আকাশ অসহায় কণ্ঠে বলে, তুমি অবাক হচ্ছ না কেন মা? সন্ধ্যা মালতী নিজ থেকে আমার পাশে বসে, এটাই আমার জন্য দুঃস্বপ্ন ছিল, সেখানেও নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে। এবার ভাবো তো। আসমানি নওয়ান ছেলের পানে তাকালেন। সময় কত কিছু বদলে দেয়, তাই না? সন্ধ্যাকে জোর করে বিয়ে দেওয়ার কারণে তার ছেলে তাকে কত কথা শোনাতো। সন্ধ্যাকেও কত কটু কথা শুনিয়েছে, কতবার ডিভোর্স দিতে চেয়েছে, ডিভোর্স পেপারে সাইন পর্যন্ত করেছে। অথচ আজ সেই ছেলে সন্ধ্যার ভালোবাসার কাঙাল। সন্ধ্যার হাতে একটুখানি ভাত খেতে পেয়ে খুশিতে কেমন পাগলের মতো ছুটছে। কথাগুলো ভেবে আসমানি নওয়ান মৃদু হাসলেন। তিনি চেয়েছিলেন আকাশ তার জান্নাতকে মেনে নিক। তিনি কখনো কল্পনাও করেনি আকাশ তার জান্নাতকে এইভাবে ভালোবাসবে। আসমানি নওয়ান আকাশের দিকে চেয়ে বলে, বেয়াদব ছেলে, আমি ভয় পাইছি। জান্নাত তোমার বউ, খাওয়াই বই, তাই বইলা এভাবে বাচ্চাদের মতো দৌড়াবা? তুমি তো রীতিমতো নাচানাচি শুরু কইরা দিছ। আকাশ মৃদু হেসে বলে, মহাকাশতে মানুষ মহাকাশ করে, বুঝলে মা? হয় পাগল হয়, নয়তো
নাচে, হয়তো গান গায়। আমি তো কোনোটাই ঠিকঠাক পারছি না, আমার কোনো প্রতিভাই নেই। সন্ধ্যামল্লিতে অনেক সুন্দর নাচতে পারে। আকাশের শেষ কথায় তীব্র আফসোস ঝরে পড়ে। আসমানি নওয়ান মৃদু হেসে বলে, প্রতিভা দিয়া কি করবা আব্বা? দিন শেষে ভালোবাসা এসব। হাজারটা প্রতিভাবান মানুষ দেখবা তোমার মতো কইরা এত নিখুঁতভাবে ভালোবাসতে জানে না, তারা ব্যর্থ, তুমি সার্থক। আকাশ তার মায়ের তার দুহাতে ধরে হেসে বলে, তোমার কথা শুনে সন্ধ্যামল্লিকে ডেডিকেট করে একটা গান গাইতে ইচ্ছা করছে। ভাঙ্গা গলে শুনে তবে। এরপর আকাশ তার মাকে নিয়ে নাচের ভঙ্গিমা করে মৃদু হেসে গাইতে থাকে। আকাশ থেমে যায়। দোতলায় সন্ধ্যার বিস্ময়ে মুখ দেখে আকাশ দ্রুত তার মাকে ছেড়ে দাঁড়ায়, একদম স্ট্যাচু হয়ে দাঁড়ায়। মুখে হাসি ছিটে ফোটা নেই, যেন আকাশ হাসতেই জানে না। অসহায় কণ্ঠে বিড়বিড় করে, ইয়া আল্লাহ, সব সম্মান শেষ। সন্ধ্যা আকাশের পিছু পিছু বেরিয়ে এসেছিল। আকাশকে ওভাবে দৌড়াতে দেখে যতটা না অবাক হয়েছিল, তার চেয়েও বেশি অবাক হয় এতক্ষণে আকাশের কথা বলা সাথে কাজে। আসমানি নওয়ান মৃদু হেসে বলেন, তোমার গলা ভাঙা নয়, আমার ছেলেরে ছোট করবা না। আমার ছেলের গুণের শেষ নাই। অয় আমারে কত রান্না করে খাওয়াইছে, এইটা অনেক বড় গুণ, বুঝছো? এখন ঘুমাইতে যাও আব্বা। কথাটা বলে ঘরে যেতে নিলে দোতলায় সন্ধ্যাকে দেখে ভদ্রমহিলা অবাক হয়। আকাশের দৃষ্টি সন্ধ্যার দিকে। আসমানি নওয়ান একটা প্রশান্তির শ্বাস ফেলে তার ঘরে চলে যায়। আকাশ ঢোক গেলছে বারবার, ভীষণ বিব্রত বোধ করছে। শেষে নিজেকে সন্ধ্যার সামনে প্রকাশ করে, ঠিক আছে, কিন্তু এভাবে না। বেশ অনেকক্ষণ চুপ থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে, সন্ধ্যার সামনে এসে দাঁড়ায়। তাদের মাঝে দূরত্ব 2 হাত। সন্ধ্যার দৃষ্টিতে এখনো বিস্ময়। আকাশ কিছু বলতে চাইছে, কিন্তু কি বলবে, কথা খুঁজে পাচ্ছে না। চোখ বুজে ডান হাতের 2 আঙ্গুলের সাহায্যে কপাল ঘষে, এরপর আবারও চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা এখনো একইভাবে তাকিয়ে আছে। হঠাৎ আকাশ তাদের মাঝে 2 হাত দূরত্ব ঘুচিয়ে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। সন্ধ্যা ব্যথা পেল, একদম শান্ত থাকলো। আকাশের চোখ বন্ধ, ফিসফিসিয়ে বলে, আজ তো কলিজা তুমি আমার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সন্ধ্যা। ঘর থেকে বেরিয়ে নিচে যাওয়ার জন্য কয়েক পা এগিয়ে আবারও উল্টো দিকে আসে আকাশকে দেখার জন্য। গতকাল আকাশ তাকে জড়িয়ে ধরার একটু পরে ছেড়ে দেয়, এরপর তাকে শিমুর ঘরে পাঠিয়ে দেয় ঘুমানোর জন্য। সন্ধ্যা আকাশের কথা মেনে ঘুমাতে গিয়েছিল, কিন্তু বেচারি গতকাল রাতের কাহিনী মাথা থেকে বের করতে পারছে না। আকাশের প্রতিটা কাজগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। আকাশের বলা আস্ত কলিজার কথা মনে পড়তে শিউরে উঠল। ধীরে ধীরে পায়ের গতি কমে এসেছে, মাথা নিচু করে হাঁটছে। আকাশের ঘরের সামনে দাঁড়াতেই শক্তপোক্ত বুকে কপাল ধাক্কা খেয়ে পিছনের দিকে পড়ে যেতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে দাঁড় করায়। সন্ধ্যা মাথা উঁচু করে তাকায়। আকাশ মৃদু হেসে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা দৃষ্টি নিচু করলে আকাশের ফর্সা লোমহীন উদাম শরীর চোখে পড়ে। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ বাঁ হাতে সন্ধ্যার হাত ধরে রেখে ডান হাত সন্ধ্যার গালে রেখে মৃদু স্বরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।